আমাদের মেইন ম্যান্ডেটই হলো সংস্কার করা। সংস্কারের জন্যেই এখানে দায়িত্ব নিয়েছি এবং আমরা ব্যাপকভাবে সংস্কারের উদ্যোগ নিয়েছি আমাদের ব্যাপক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও। তো এর মধ্যে আমরা যে প্রধান যে ইয়েগুলো নিয়েছি, সংস্কারমূলক কার্যক্রম হাতে নিয়েছি, এগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো আইনগত সংস্কার, আরেকটা হলো ডিজিটাল সংস্কার, আরেকটা হলো ক্যাপাসিটি বিল্ডিং প্রশাসনিক সংস্কার। আইনগত সংস্কারের মধ্যে আমরা যে সংস্কারগুলো করার অলরেডি উদ্যোগ নিয়েছি সেটা হলো 1 নম্বরে হলো সবচেয়ে বড় বিষয় হলো বিমা আইনের সংস্কার করা। তারপরে বিমাকারীর রেজুলিউশন আইন, যেটা ব্যাংক রেজুলিউশনের আদলে আমরা অলরেডি ড্রাফট করেছি। তারপর ইন্স্যুরেন্স কর্পোরেশন আইন। এখন এই 3টা এবং কর্তৃপক্ষ আইন, এই যে 4টা আইন, এই 4টা আইন হলো গিয়ে ব্যাকবোন ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির জন্যে। এই 4টা আইনেই আমরা উল্লেখযোগ্য পরিবর্তন আনার অলরেডি সুপারিশ করেছি। আপনারা হয়তো জানেন যে আমরা এগুলো ড্রাফট করে ওয়েবসাইটে দিয়েছি, স্টেক হোল্ডার্স কনসালটেশন করছি, মতামত নিচ্ছি। এই মূল যে আইনগুলো, এই মূল আইনগুলোর বাইরেও আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ আমাদের যে বিধিবিধান আছে এগুলোকে সংস্কারের উদ্যোগ নিয়েছি। যেমন সিইও নিয়োগ ও অপসারণ প্রবিধান 2012। আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের প্রায় 19টা কোম্পানিতে সিইও নেই এবং আমরা একটা সিইও পুল তৈরি করার উদ্যোগ নিয়েছিলাম। সেখানেও আমরা পর্যাপ্ত অ্যাপ্লিকেশন পাইনি। যে অ্যাপ্লিকেশন পেয়েছি নন লাইফে মাত্র 1জনকে আমরা পুলভুক্ত করতে পেরেছি, আর লাইফে আমরা 16টা অ্যাপ্লিকেশনের মধ্যে মাত্র 4জনকে পুলভুক্ত করতে পেরেছি, যেখানে নাকি আমার খালি আছে এত বড় নাম্বারে আর কি। সে কারণে আমরা এখানে সংস্কারের উদ্যোগ নিয়েছি। এছাড়াও এখানে আরও বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো সংস্করণের উদ্যোগ নিয়েছি। এজেন্ট নিয়োগ লাইফ কোম্পানির ক্ষেত্রে এটা একটা বিরাট সমস্যা, এটারও আমরা সমাধানের জন্যে প্রবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছি। বিমা জরিপকারী নিয়োগ নন লাইফের জন্য গুরুত্বপূর্ণ, এটারও খুবই বাজে অবস্থা, এটাও আমরা সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারপর লাইফ এবং নন লাইফে উভয় ক্ষেত্রে বিরোধ দেখা দিলে দাবি নিয়ে এটার জন্য নিষ্পত্তির জন্য যে বিরোধ নিষ্পত্তি কমিটি রয়েছে, সেই কমিটির যে প্রবিধান, এটাতেও সমস্যা রয়েছে, আমরা সেখানেও হাত দিয়েছি সংস্কারের জন্য। একটা বড় সমস্যা হলো যে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সলভেন্সি মার্জিন এর উপরে রেগুলেশন 2010 সালে বিমা আইন করা হলেও আজ পর্যন্ত হয়নি। তো আমরা উদ্যোগ নিয়েছি এবং সেটা অলরেডি করে ফেলেছি। তারপর হলো আমরা জানেন যে এখানে বিদেশি কোম্পানি কাজ করছে, পূর্ণ মালিকানায় মেটলাইফ, 60% মালিকানায় এলআইসি কাজ করছে। তাদের যে মুনাফা প্রত্যাবাসন করা, এটা নিয়ে একটা দীর্ঘদিনের জটিলতা, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ট্রেড নেগোসিয়েশনেও ইম্প্যাক্ট করেছে। এই সমস্যার সমাধানের জন্যও আমরা কার্যকর উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন যে ব্যাংক অ্যাসুরেন্স, তারপরে ইনস্যুটেক, এগুলোর জন্য গাইডলাইন্স আছে। তো এই গাইডলাইনগুলো পর্যাপ্ত নয়। তো আমরা এগুলোকেও সংস্কারের কর্পোরেট এজেন্ট গাইডলাইন্স তৈরি করার জন্যে, এবং যার মাধ্যমে ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন চ্যানেল আমরা ওপেন করতে পারবো ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জন্যে। যেমন এমএফআই, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোকেও কর্পোরেট এজেন্ট নিয়োগ করা যাবে। তো আমরা তার সুযোগ রেখে কর্পোরেট এজেন্ট গাইডলাইন তৈরি করার উদ্যোগ নিয়েছি। তো মোটামুটি এগুলো হলো আমাদের আইনগত সংস্কার। আমরা ডিজিটাল সংস্কারের উদ্যোগ নিয়েছি। ডিজিটাল সংস্কারে আপনারা জানেন যে আগে থেকেই ইউএমপি ছিল, ইউনিফাইড মেসেজিং সার্ভিস, এটা কার্যকর ছিল না। তো আমরা দায়িত্বভার গ্রহণের পরে এটাকে ট্রান্সফর্ম করেছি ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম নাম দিয়ে। এটা শুধু যে নামের পরিবর্তন হয়েছে না, এখানে কাজের পরিবর্তন হয়েছে। আগে যেখানে এটা মেসেজিং সার্ভিস ছিল, এটা এখন আর মেসেজিং সার্ভিস নাই। এখানে 10টা সার্ভিস আমরা এখানে চালু করেছি। যে 10টা সার্ভিস যেগুলো হলো SMS এবং ইমেল নোটিফিকেশান, এটা সেন্ট্রাল ডাটা ওয়্যারহাউস হিসেবে কাজ করছে, রিসিপ্ট ইস্যু করছে, পলিসি হোল্ডার পোর্টাল হিসেবে কাজ করছে, মোবাইল অ্যাপ দিচ্ছে, এজেন্ট লাইসেন্সিং অনলাইন, যেটা আলো মডিউল নামে পরিচিত, KYC করছে, ইলেকট্রনিক রিপোর্ট ভেরিফিকেশন করছে, বিজনেস ইন্টেলিজেন্স মডিউল রয়েছে। আমরা এটা বিশেষভাবে কাজে লাগাচ্ছি
অফসাইট সুপারভিশনের কাজে, এবং প্রিমিয়াম স্টেটমেন্ট জেনারেট করা যাচ্ছে। তো এইভাবে আমরা ইউএমপিকে আইএমএসে রূপান্তর করেছি। এখানেই শেষ নয়, আমরা মনে করি যে এই আইএমএস নতুন যুগের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির জন্য পর্যাপ্ত নয়। সে কারণে আমরা ভবিষ্যতের জন্য ন্যাশনাল কোর ইন্স্যুরেন্স সলিউশন সিস্টেম আমরা ইন্ট্রোডিউস করতে চাই। আমরা সেই লক্ষ্যেও কাজ করছি। আমাদের ডিজিটাল সংস্কারের আওতায় আইডিআরের যে আমাদের যে অভ্যন্তরীণ কাজ, এটা একটা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংয়ের মাধ্যমে করার জন্যে আমরা দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছি। আশা করছি ডিসেম্বরের মধ্যে আমরা 14টা মডিউলটাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। এছাড়া আমরা রেগুলেটরি টেকনোলজি সলিউশন বা যেটাকে রেকটেক বলে, এই রেকটেকের 8টা মডিউল আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি, যার মাধ্যমে আমরা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে যে রেগুলেটরি সার্ভিস আমরা দেই সেটা আমরা ডিজিটালি দিতে সক্ষম হব। সুপারভাইজারি টেকনোলজি সলিউশন এর আওতায় 7টা মডিউল আছে। এখানে আমাদের কাছে যে রিপোর্ট রিটার্ন আমরা যেগুলো নেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, এগুলো এই সিস্টেমের মাধ্যমে অটোমেটিক্যালি আমরা পেয়ে যাব। তারপরে ফ্রড ডিটেকশন করা যাবে। ইন্স্যুরেন্স সেক্টরের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশ চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা, এটার জন্য একটা আমরা আইনের খসড়া অলরেডি তৈরি করে সার্কুলেট করেছি। তারপর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছি। ইন্স্যুরেন্স সেক্টরে ব্যাপকভাবে দক্ষতা সংকট রয়েছে, দক্ষতা বাড়ানোর জন্য বিআইএম প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশ অ্যাকচুরিয়াল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার আমরা উদ্যোগ নিয়েছি অ্যাকচুরিয়াল ডেভেলপমেন্টের জন্যে। আমরা ওই রিস্ক বেসড অ্যাপ্রোচের দিকে যাচ্ছি। প্রথমত রিস্ক ক্রাইটেরিয়াগুলোকে চিহ্নিত করেছি। রিস্ক ক্রাইটেরিয়াগুলো আমরা আইডেন্টিফাই করেছি, যার ভিত্তিতে আমরা এই অ্যাসেসমেন্ট করছি। সেগুলো হলো যে প্রিমিয়াম গ্রোথ রেট কোম্পানিগুলোর কেমন, তারপরে লাইফের ক্ষেত্রে পলিসি রিনিউয়াল রেশিও এবং নন লাইফের ক্ষেত্রে ক্লেম রেশিও, তারপরে ওভারডিউ ক্লেম ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচারের কী অবস্থা, তারপরে প্রফেশনাল কোয়ালিফিকেশন অফ টপ ম্যানেজমেন্ট এবং কমপ্লায়েন্স। এই 7টা ক্রাইটেরিয়ার উপরে বেস করে আমরা রিস্ক অ্যাসেস করছি যে একটা প্রতিষ্ঠান কতটুকু ঝুঁকিতে আছে। তো এই যে ঝুঁকির নিরূপণ করে আমরা যে বিমাকারীগুলো ঝুঁকিতে আছে বলে আমরা মনে করছি, আমরা ইতিমধ্যে তাদেরকে অডিট লঞ্চ করেছি, স্পেশাল অডিট লঞ্চ করেছি। কি কারণে তারা ঝুঁকিতে পতিত হয়েছে, কিভাবে এটার জন্য কারা দায়ী, এগুলো চিহ্নিত করার জন্য। এগুলো চিহ্নিত করার পর আমরা তাদের বিষয়ে আমরা কারেক্টিভ মেজার্স নেব, এবং কারেক্টিভ মেজার্স নিতে গিয়ে যারা উচ্চ ঝুঁকিতে আছে এবং বিশেষ করে যারা নন ভায়াবল পর্যায়ে পৌঁছে গেছে, কিছু কিছু বিমাকারী নন ভায়াবল পর্যায়ে পৌঁছে গেছে বলে আমরা ধারণা করছি। আমরা এটা অডিটের মাধ্যমে এটাকে অ্যাস্টাবলিশড হবে আশা করছি। যারা নন ভায়াবল হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা বিমাকারীর যে রেজলিউশন আইনের প্রস্তাব করেছি আমরা সেটা অ্যাপ্লাই করব। বিমাকারী রেজলিউশন যে অধ্যাদেশ হবে এটার আওতায় আমরা নন ভায়াবল কোম্পানিগুলোকে এটা রিকভার করার প্রচেষ্টা নেওয়া হবে। এগুলোকে অ্যাকুইজিশন, মার্জার, ট্রান্সফরমেশন এগুলো করা যাবে। এক্ষেত্রে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন হবে, হয়তো এক্সিস্টিং শেয়ার হোল্ডার অথবা নতুন শেয়ার হোল্ডারদের কাছ থেকে ফান্ডিং নেওয়া হবে, সরকারের কাছ থেকে আমরা আর্থিক সহায়তা চাইব। তো এইভাবে আমরা এটাকে যেগুলো নাকি নন ভায়াবল তাকে ফিক্স করার চেষ্টা করব। আর যারা নাকি স্টিল ভায়াবল কিন্তু মিসম্যানেজড বা পুয়ারলি গভর্নড, তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন এই যে আইনগতভাবে যে সংস্কারগুলো করছি, বিমা আইনের যে সংস্কার, কর্তৃপক্ষ আইনের যে সংস্কার করেছি, এর মাধ্যমে আমরা যে নতুন টুলসগুলো পাবো সেই টুলসগুলো দিয়ে আমরা তাদেরকে প্রপার বা গুড গভর্নেন্সে নিয়ে আসার প্রচেষ্টা চালাবো। এবং আমরা আশাবাদী যে হয়তো তাদেরকে ব্যাক ইন দ্য ট্র্যাক নিয়ে, যারা নাকি অফ ট্র্যাকে পড়ে গেছে তাদেরকে আবার
ট্র্যাকে নিয়ে আসতে সক্ষম হব। আস্থার সংকট হলো বিমা সেক্টরের প্রধান সমস্যা, এতে কোনো সন্দেহ নেই। এবং এই আস্থার সংকট তৈরি হয়েছে দীর্ঘদিনের সুশাসনের অভাবের কারণে। এটা তো রাতারাতি এটা থেকে উত্তরণ করা যাবে না। আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কার্যকর পদক্ষেপগুলো কি? কার্যকর পদক্ষেপ হলো প্রথমত এই যে সংস্কারগুলো, আমি বলবো যে আইনগত সংস্কার। আইডিআরএ যথাযথভাবে কোম্পানিগুলোকে সুপারভাইজ করতে পারেনি বা কারেক্টিভ মেজার্স নিতে পারেনি। কেন নিতে পারেনি হলো আইনগত সীমাবদ্ধতা। বিমা আইন এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে আইডিআরএকে ক্ষমতায়িত করা হয় নাই। রেগুলেটরি হিন্ড্রেন্স তৈরি করে রাখা হয়েছে। অপরাধীদের শাস্তি দেওয়ার, জরিমানা করা ছাড়া তেমন কোনো ব্যবস্থা নেই এবং জরিমানার টাকাটাও খুব সামান্য। একটা বোর্ড খারাপ কাজ করে যাচ্ছে, বোর্ডকে আমি রিমুভ করতে আইডিআরএ পারে না। বোর্ড যেটা নাকি বাংলাদেশ ব্যাংক পারে, বিসেক পারে, আইডিআরএ পারে না। কে চেয়ারম্যান হচ্ছে, বোর্ডে কারা আসছে, এগুলো আইডিআরএর অনুমোদন নেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু ব্যাংকে সেটা সম্ভব না। তো এই দেখা গেল যে দুর্নীতি, অনিয়ম, বহু কিছু হচ্ছে, কিন্তু আমি কিছু করতে পারছি না, আইডিআরএ কিছু করতে পারছে না। তো এইভাবে নানান সীমাবদ্ধতার কারণে আইডিআরএ ইফেক্টিভ রোল প্লে করতে পারে নাই এবং ফলে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে বের হতে হলে প্রথমত ওই আইনগত সংস্কার করে আইডিআরএকে ক্ষমতায়িত করতে হবে। এটা প্রথমত লিগেলি এম্পাওয়ার করা, এটা গেল একটা দিক। আর দ্বিতীয়ত হলো আইডিআরএর জনবল এবং যে রিসোর্সেস আছে সেটাকে বাড়ানো। যেমন আইডিআরএকে শুধুকে যে লিগেলি পঙ্গু করা হয়েছে তা না, ফাইন্যান্সিয়ালিও পঙ্গু করা হয়েছে। আইডিআরএকে যেখানে নাকি শতকরা 35 পয়সা আইডিআরএকে নিবন্ধন নবায়নের ফি দেওয়ার কথা, ওইটাকে কমিয়ে 10 পয়সা করে দেওয়া হয়েছে। তো এভাবে দেখা গেল আইডিআরএর হাতে কোনো টাকাও নাই। এখন এই সমস্ত সীমাবদ্ধতাগুলো দূর করতে হবে। আর দ্বিতীয়ত হলো যে কোম্পানিগুলোর মধ্যে খুব একটা উল্লেখযোগ্য অংশ আইন না মানার একটা কালচার তৈরি হয়েছে বিমাকারীদের মধ্যে। এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য এখানে ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টি করতে হবে, বিমাকারীদের উপরে চাপ সৃষ্টি করতে হবে এবং এক্ষেত্রে মিডিয়ারও রোল রয়েছে। সবাইকে মিলেই আসলে এই কাজটা করতে হবে, নতুবা শুধুমাত্র একা আইডিআরএর পক্ষে এটা সম্ভব হবে না। তো এখন সবাই মিলে প্রচেষ্টা চালালে বিমাকারীদের প্রতিষ্ঠান বিআইএ, তারপরে ইন্স্যুরেন্স ফোরাম আছে, আইডিআরএ আছে, মিডিয়া আছে, সবাই মিলে প্রচেষ্টা চালালে আস্থার সংকট হয়তো দূরীভূত হবে। আস্থার সংকট দূর করা না গেলে বিমা সেক্টরের উন্নয়ন হবে না। সবগুলো আমরা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করব। দ্যাটস আওয়ার ইমিডিয়েট প্রায়োরিটি। এই সংস্কারগুলো ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করা। এখন বিশেষ করে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা তৈরি করা। এই লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আমরা ডিসেম্বরের মধ্যে যদি তৈরি করে ফেলতে পারি, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, নট লিগ্যাল, এটার মধ্যে ল আছে, রেগুলেশনস আছে, বাই রেগুলেশন আছে ইত্যাদি। আমরা রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা ইনক্লুডিং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, এটা আমরা ডিসেম্বরের মধ্যে আমরা কমপ্লিট করার আমাদের প্ল্যান। ন্যাশনাল কোর ইন্স্যুরেন্স সলিউশন, ওটাও বিমা ক্ষেত্রে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার জন্য অত্যাবশ্যক। তো ওটা ডিসেম্বরের মধ্যে পারবো না। ওটার জন্য আমরা টার্গেট রাখছি যে আমরা নেক্সট ইয়ারে 26-এর মধ্যে ওটাকে কমপ্লিট করা। স্বাস্থ্য বিমা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি ইন্স্যুরেন্স সেক্টরের নতুন যে সীমান্ত বলতে পারি, যে নিউ ফ্রন্টিয়ার ইংরেজিতে যাকে বলে, এটা হলো হেলথ ইন্স্যুরেন্স। তো এখানে গ্রোথ প্রসপেক্ট সবচাইতে বেশি, আনটেপড। তো এখানে দুটো আছে, একটা হলো গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স আর একটা হলো ইন্ডিভিজুয়াল ইন্স্যুরেন্স। দুটোই আনটেপড অবস্থা আছে। গ্রুপ হেলথ যদিও বর্তমানে মোটামুটি আছে, কিন্তু এটা ব্যাপকভাবে প্রসারের সম্ভাবনা আছে। আর ইন্ডিভিজুয়াল যে হেলথ ইন্স্যুরেন্স, সেটা খুব একটা চলমান নেই, জনগণ আগ্রহী হচ্ছে না। এটা
ঘুরে ফিরে একই কথা, যে আস্থার সংকট, যে আস্থার সংকটের কারণে জনগণ আগ্রহী হয় না। আবার ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আমি কথা বলেছি, তারা খুব একটা আগ্রহী হচ্ছে না মোরাল হ্যাজার্ডের কারণে, যে এটাতে হ্যাজার্ড খুব বেশি। এখন আমরা যদি একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারি, অ্যান্টি মোরাল হ্যাজার্ড ফ্রেমওয়ার্ক যদি দাঁড় করাতে পারি, একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর যদি তৈরি করতে পারি আমাদের স্বাস্থ্য সেক্টরের সাথে যৌথভাবে, তাহলে এখানে যে হ্যাজার্ডগুলো আছে সেই হ্যাজার্ডগুলো দূর করা সম্ভব। জনসচেতনতা তৈরি করা, এখানে যে ইনস্যুটেক কোম্পানিগুলোর একটা ভালো হেলথ ইন্স্যুরেন্সের প্রোডাক্ট বাজারজাতকরণের, তো আমরা এই ইনস্যুটেকের উপরে নির্ভর করতে চাই। আমরা ইনস্যুটেক যে আমাদের গাইডলাইন্সটা রয়েছে এটা ইনঅ্যাডিকুয়েট, আমরা এটাকে রিভাইজ করতেছি। এটাকে রিভাইজ করে আমরা ব্যাপকভাবে ইনস্যুটেক সার্ভিস নিতে চাই ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্স প্রোডাক্টকে বাজারজাত করার জন্য। তবে আমাদের যে সমস্যা হয়ে গেছে পার্টিকুলারলি নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে, তারা ডিপেন্ডেন্ট হয়ে গেছে কম্পালসারি ইন্স্যুরেন্সের উপরে। ফায়ার অ্যান্ড মেরিন ইন্স্যুরেন্সের কিছু কম্পালসারি ইন্স্যুরেন্স রয়েছে, বিনা শ্রমে এটা পাওয়া যায়, লোকজন এটা নিতে বাধ্য, ওটার মধ্যেই তারা সীমাবদ্ধ। অথচ ফায়ার ইন্স্যুরেন্স কার না প্রয়োজন? আবাসিক ফায়ার ইন্স্যুরেন্স দরকার, প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানের ফায়ার ইন্স্যুরেন্স দরকার, কিন্তু কেউ করছে না, এবং তাদেরকে আনার জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কোনো চেষ্টাই করছে না। তো আমাদের পরিকল্পনা রয়েছে বিআইএ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনকে সাথে নিয়ে বিমাকারীদের নতুন প্রোডাক্ট লঞ্চ করা বা এক্সিস্টিং প্রোডাক্টকে আরও বাড়ানোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা, যে তারা শুধুমাত্র একটা ক্যাপটিভ মার্কেটের মধ্যে সবাই মিলে কামড়াকামড়ি না করে বাজারকে আরও প্রসারিত করা। তো আমরা আশা করব যে ভবিষ্যতে যে বিআইএর নতুন নেতৃত্ব এসেছে তারা এই দিকে নজর দিবে এবং আমরা একসাথে বাজার সম্প্রসারণের প্রচেষ্টা করব।